আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিয়া। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি, বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। চট্টগ্রামে 40 দেশের বিনিয়োগকারীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, বিনিয়োগ ও কর্ম পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। এবং সংস্কার ইস্যুতে নাগরিকদের মতামত নেবে ঐকমত্য কমিশন, মে মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাজায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। বিস্তারিত শহীদুল্লাহ রাজু রিপোর্টে। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ডাকা বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকা বিক্ষোভ ও মিছিলে যোগ দেয় হাজারো মানুষ। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে তারা। যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, যেই দোকানে পেপসি বিক্রি হয়, যেই দোকানে সেভেন আপ বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। কত বড় ইসরায়েল অমানবিক, অমানসিক ভাবে পৈশাচিক হামলা তারা করেছে। নারী, শিশু, হাসপাতালের ডাক্তার তারা গুলিতে হত্যা করেছে। সমাবেশে বক্তারা বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে বিশ্ব মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে ইসরায়েল। কেন আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে সোচ্চার নেই? আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা। ইসরায়েলকে যারা এস্টাবলিশ করেছেন, জাতিসংঘ তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে ইঙ্গো মার্কিনীরা তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে। আমরা তাদের স্বার্থেও আঘাত হানতে চাই। রাজধানী তেজগাঁও, রামপুরা, নতুন বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা বর্জন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন শিক্ষার্থীরা। সৈয়দ অদিতের রিপোর্ট। গাজার বিভিন্ন অংশে সম্প্রতি হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।
নেতানিয়াহু সরকারের নির্বিচার হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রায় নিশ্চিহ্ন দক্ষিণ গাজার রাফা শহর। ফিলিস্তিনিদের ডাকে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজকে যে এখানে সবাই দাঁড়িয়েছি, কয়জন লোক দাঁড়িয়েছি? 200, 300? এখানে যদি 20,000 লোকও দাঁড়াই, 2 লক্ষ লোকও দাঁড়াই, তাও কি ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ করবে? করবে না। তাহলে আমরা দাঁড়ালাম কেন? আমরা কি সবাই বোকা? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের অংশই তো এখানে আছে। এইটা আমাদের ইমানি দায়িত্ব। ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। মুসলিম উম্মাহ আজকে জাগ্রত হন, ইমানের দীপ্তে উজ্জীবিত হন। আমরা এখানে একত্রিত হয়েছি ইসরায়েলের যে বর্বরচিত হামলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং বাচ্চাগুলোর উপরে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সমাবেশের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিহত ফিলিস্তিনিদের গায়বানা জানাজায় অংশ নেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। গণহত্যা বন্ধ করে স্বাধীন প্যালেস্টাইনের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। ময়মনসিংহে নগরীর টাউন হল মোড়ে আয়োজিত র্যালি ও সমাবেশে অংশ নেয় সর্বস্তরের মানুষ। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াত ইসলামীর আয়োজনে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল শহরের ডিআইটি মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাজা ইস্যুতে বিশ্বের মুসলিম নেতাদের এক হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে ফরিদপুরে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লক্ষ্মীপুরে জেলা জামায়াতের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট নাজির আহমদ। ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র জনতা ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। ট্যাঙ্কের পাড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরের বোর্ডবাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে ইসরায়েলি পণ্য বিক্রয়ের অভিযোগে কয়েকটি দোকানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সুনামগঞ্জে তৌহিদি জনতা ও ইমাম মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান তারা। এছাড়াও পটুয়াখালী, বরিশাল, ভোলা, কুমিল্লা, নোয়াখালী, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর ও বাগেরহাটে ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেও। গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা থেকে ইসরায়েলের 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 18 মাস ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি হামলা। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, তাঁবু, আশ্রয়কেন্দ্র, ইসরায়েলি নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না কিছু। প্রতি মুহূর্তে হতাহত হচ্ছে শিশু, নারী, পুরুষ। হামলার পাশাপাশি ত্রাণ কার্যক্রম চলতে না দেওয়ায় খাবারের অভাব আর অপুষ্টিতেও প্রাণ হারাচ্ছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে নিহতের সংখ্যা 50,700 ছাড়িয়েছে। আহত 1,15,000-এরও বেশি।
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের সংগঠন। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বিক্ষোভ ইরান, মরক্কো সহ বিভিন্ন দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রেখে রাজপথে বিক্ষোভকারীরা। নিজ দেশের সরকার ও সামরিক বাহিনীর বর্বরতার প্রতিবাদে রাজধানী তেল আবিবের রাস্তায়ও ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছেন তারা। বৈশ্বিক ধর্মঘট আর বিক্ষোভের মধ্যেই গাজা যুদ্ধ ও ইসরায়েলি বন্দী মুক্তির বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরের প্রতিবাদে ওয়াশিংটনে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সব ধরনের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি সমর্থিত সংগঠন সবার আগে বাংলাদেশ। সংগঠনের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে 11 এপ্রিল দেশজুড়ে নানা কর্মসূচি থাকবে। সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, এবার ঢাকা সহ 4টি বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবেন তারা। কেবল বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন কনসার্টে। যেহেতু শুক্রবার, ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। গাজায় ইসরায়েলি গণহত্যা ও নগ্ন হামলার প্রতিবাদে রাজধানীতে বড় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সামনে সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের দাবি জানান তারা। একই সঙ্গে হত্যাকাণ্ড ও হামলার ব্যাপারে জাতিসংঘের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। 71 ও 24-এর মতোই কোনো এক জুলাই বিপ্লবে প্যালেস্টাইন মুক্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনিদের রক্ষা করতে জাতিসংঘের প্রতি কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি বলেন, আইনি মারপ্যাচে ফেলে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত সরকার। পরে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলা মোটর পর্যন্ত মিছিল করে এনসিপি। ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে। সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহুর্মুহু তারা আক্রমণ করছে, তারা হত্যা করছে এবং তাদের কোনরূপ কোনো অনুশোচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে, এটাই আমাদের প্রত্যাশা। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, বাংলাদেশকে সময় দেয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়। অধ্যাপক ইউনূস লিখেছেন, বাংলাদেশই প্রথম যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে বহু বছরের চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশই প্রথম উদ্যোগ গ্রহণকারী দেশ বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করতে চিঠির শেষে বিশেষ অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের আগে স্টার্টআপ কানেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা জানালেন, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ করতে কাজ করছে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রায় 120 কোটি টাকার তহবিল নিয়ে কাজ করা মোর নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে এই আয়োজনে। রিজভিন আজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন। 7 থেকে 10 এপ্রিল 4 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার। রোববার বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি দল চট্টগ্রামে বিভিন্ন ইপিজেড ঘুরে দেখেছেন। ঢাকায় আয়োজন ছিল তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ কানেক্ট। আমরা কিন্তু এই অনেক বড় কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পলিসি ইনসিকিউরিটি যেগুলি, পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলি, সেগুলিকে সরিয়ে ফেলেন আর একটা এনাবলিং এনভায়রনমেন্ট দেন। 3000-এর বেশি এন্টারপ্রেনিউরদেরকে আমরা সার্ভ করেছি এই পর্যন্ত। আর যেহেতু আমরা স্টার্টআপদেরকে নিয়ে কাজ করি এবং আমরা দেখছি গত 10 বছর ধরে যে স্টার্টআপদের যে পরিমাণে মানে দে আর ভেরি মোটিভেটেড এবং কাজ করতে চায়। আমরা যদি জুলাইয়ে তরুণদেরকে বেটার কিছু দিতে চাই তাহলে এটা মাত্র দিতে পারি মানসম্পন্ন চাকুরি এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে। এবং আমি মনে করি যে স্টার্টআপ ইকোসিস্টেম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্যোক্তা হওয়ার হাতে কলমের জ্ঞান, জানা বোঝার দারুণ সুযোগ এক ছাদের নিচে। মাথায় আইডিয়া আর মনে জোর থাকলে কোনো বাধাই আটকাতে পারবে না, আশ্বস্ত করেন সবাই। I genuinely think the startup community is far more smarter than most of the average government official, including myself, and therefore how to market startup is not an answer that I should be giving you, but you should be telling us, and you should be also telling us how you would like us to partner with you. That for startups, profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. Money will come down the line. আয়োজকরা জানিয়েছেন প্রায় 2000 বিদেশি উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন বিনিয়োগকারী। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়েছেন বলে জানান বেজা এবং বিডা কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। 24 গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরতেই 4 দিনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন। সম্মেলনের প্রথম দিন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। A lot of opportunities here, so we are focusing in the food and agri sector. These kind of investment summit definitely will help. We are here with a team to see what we can do with the agri sector. 2500 একরের কোরিয়ান ইপিজেডের 8 শতাধিক একর ভূমির 48টি ভবনে 15টি কারখানায় উৎপাদন ও পরিবেশ বান্ধব বিনিয়োগ চিত্র তুলে ধরা হয়। Our client and our workers make this facility one of the very best facilities in the industry to compete best in the world market. Practically বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সহ বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা নিরসনে সরকারের ইতিবাচক ভূমিকার কথা জানায়
কর্তৃপক্ষ। যে নতুন বাংলাদেশটা হয়েছে, এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন, পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। এ বিষয়ে বিস্তারিত একটা ধারণা আমরা বিশ্বাস করি যে এই বিনিয়োগ সম্মেলন থেকে আগত বিদেশি বিনিয়োগকারীরা পাবেন। বিনিয়োগ সামিটে মূলত বেজা এবং বিডার উদ্যোগে এটা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে আসলে কি কি সমস্যা তাদের হতে পারে অথবা কি কি সুবিধা হতে পারে, এই জিনিসটা শেয়ার করার জন্য আমরা তাদেরকে ফিল্ডে নিয়ে এসেছি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন চট্টগ্রামে বিদেশিদের এই পরিদর্শন ফলপ্রসূ হয়েছে বলে আশা করছে সরকার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। 5টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত নিতে জরিপ চালানোর পরিকল্পনা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচন, দুদক, পুলিশ, সংবিধান, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। মতামত দেওয়া 29টি দলের সঙ্গে 20 মার্চ থেকে সংলাপ শুরু করেছে কমিশন। সোমবার এবি পার্টির সঙ্গে বৈঠক। ঐকমত্য কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো ছাড়াও সংস্কার সুপারিশের বিষয়ে সাধারণ মানুষ কতটা একমত তা জানতে জরিপ চালানো হবে। সাধারণ নাগরিকদের যাতে অংশগ্রহণের একটি পথ উন্মুক্ত করা যায় তার জন্য আমরা খুব শিগগিরই চেষ্টা করব ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার জন্য। এ বিষয়ে কাজ আমরা শুরু করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাতে পারব। এর বাইরেও আমরা চেষ্টা করব একটি জরিপ কাজ পরিচালনা করার জন্য, যাতে করে সকলের কাছ থেকে আমরা মতামত নিতে পারি। সংস্কারের 108টি সুপারিশে একমত থাকলেও 32টি বিষয়ে দ্বিমত জানিয়েছে এবি পার্টি। দলটি বলছে, জাতীয় সংকট নিরসনে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলোচনা চলতে পারে। আমরা যে মত দিয়েছি সেটার উপর আমরা স্থির থাকবো, এটা আমরা না। যৌক্তিকতার আলোকে যে কোনো আলোচনাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব, এটা আমাদের একটা নীতিগত অবস্থান। এবং আমরা মনে করি যে এই ধরনের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও জাতীয় ঐকমত্য কমিশনকে আরও অনেকগুলো তৎপরতা চালাতে হবে, কারণ একটা মতে সবাইকে নিয়ে আসার মতো কঠিন কাজ অনেক কিছু হতে পারে না। প্রথম পর্যায়ের সংলাপে সংস্কার সুপারিশের যেসব বিষয়ে ভিন্নমত থাকবে তা নিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আরেক দফা আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ওদিকে গাজা ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও তারকা ক্রীড়াবিদরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশসেরা ক্রীড়াবিদরা নিরীহ ফিলিস্তিনি শিশু, নারীসহ সমগ্র জনগোষ্ঠীর উপর চলমান বর্বর হামলা ও নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করে স্বাধীনতাকামী ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সংহতি জানিয়েছেন। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ও আল্লাহ, আপনি তাদের রক্ষাকর্তা, সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করুন। ক্ষতিগ্রস্ত গাজায় ছবি পোস্ট করে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, গাজার আকাশে আজ বারুদের গন্ধে ভারী। গাজায় ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে তরুণ পেইসান নাহিদ লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। থাইল্যান্ডের স্বনামখ্যাত প্রারাম 9 হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দিতে ঢাকায় চালু হলো রেফারেল অফিস। রাজধানীর গুলশান এভিনিউতে ওই রেফারেল অফিসে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি সহজেই মেডিকেল ভিসার ব্যবস্থা ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা সহজেই জনমানুষের কাছে পৌঁছে দিতেই থাইল্যান্ডের স্বনামখ্যাত প্যারাম 9 হাসপাতালের এই রেফারেল অফিস। ওয়েলনেস হরিজন্সের সহযোগী হিসেবে প্যারাম 9 হসপিটালের সংযোগকারী ঢাকার রেফারেল অফিস থাইল্যান্ডে চিকিৎসার আগে দেশেই রোগীদের জন্য প্রি কাউন্সিলের ব্যবস্থা করবে। রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত। Proximity, affordability, hospitality, and most important of all, our dedication to providing top quality service.
কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা, অর্থোপেডিক চিকিৎসা ছাড়াও জটিল ও সূক্ষ্ম ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচার ও স্থূলতাজনিত সমস্যা নিরসনে ব্যারিয়াট্রিক সার্জারির জন্য ঢাকায় বসে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ও পরামর্শ পাওয়া যাবে। Your partnership is the key to this success, and we look forward to working closely together to serve patients with compassion and excellence. Surgical disease such as the breast center, vascular center, urology center, thyroid center, also the minimally invasive center. When conservative treatment like medication, physical therapy, and lifestyle modification no longer provide relief. We hope to carry the same approach into building this referral center. Our goal is simple. We want to make quality healthcare easy and accessible. রেফারেল অফিসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগীরা থাইল্যান্ডের প্যারাম9 হাসপাতালের চিকিৎসার সুযোগ নিতে প্রয়োজনীয় তথ্য ও সেবার জন্য দিক নির্দেশনা নিতে পারবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে দরপতন, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কূটনীতিক তৎপরতা। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আসন্ন পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ওই দিন ইলিশ খাওয়া হবে আইনের লঙ্ঘন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য উপদেষ্টা বলেন, ৮ থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। একই সাথে 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিন সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ প্রজননের সময় পরিবর্তন হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ইলিশ বিক্রিতে বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা, আর ভারতের ব্যাপারটা যেটা বললেন ওটা দুর্গাপূজা আসুক, কিন্তু আসলে আমাদের যে নিষেধাজ্ঞা রপ্তানির উপর ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো আছে। আমরা প্রবাসীদের জন্য শুধু আমরা কিছু ছাড় দিয়েছি নির্দিষ্ট দেশ বলে সেই রপ্তানিটা, এবং যেহেতু ওখানে আমাদের বাংলাদেশিরাই আছেন, ওরাও সাধারণ মানুষ, তাদেরকে খাওয়াবার জন্য। তো কাজে আমরা যখন বলি যে আগে বাংলাদেশিরাই খাবে, তারা বিদেশে থাকলেও বাংলাদেশিরাই খাবে। আইনের সর্বোচ্চ কঠোরতা নিশ্চিত করা যায় এমনভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশনের সভা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার বলেন, নীতিমালায় নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখার পাশাপাশি প্রচারে সব প্রার্থী যেন সমান সুযোগ পান সেই ব্যবস্থা রাখা হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়েই নির্বাচন হবে বলে জানান তিনি। আচরণ বিধির মধ্যে আমরা মোটামুটিভাবে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন এবং অন্যান্য যেই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় মিডিয়াতে দেখি, সেই নতুন নতুন কিছু জিনিস আমরা ইনকর্পোরেট করার উদ্যোগ নিয়েছি এবং একটা চমৎকার আচরণ বিধিমালা হবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। এবারে রয়েছে নিটুল তথা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়া সহ বিশ্ব শেয়ার বাজারে বড় ধস দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জাপানের নিক্কির সূচকের পতন হয়েছে 6.3%, হংকংয়ের হ্যাং সেং সূচকের পতন হয়েছে 9.8%, তাইওয়ানে পতন হয়েছে প্রায় 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় 8.5%। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $60 ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন ইতোমধ্যে 50টি দেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল চলচ্চিত্র ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবার রয়েছে কৃষি সংবাদ। নানা কারণে আগ্রহ হারানোয় গাইবান্ধায় এবছর কমেছে গমের আবাদ। তবে অনুকূল আবহাওয়ায় গমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে এই আবাদে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার 7 উপজেলায় অন্য ফসলের পাশাপাশি দানাদার ফসল হিসেবে একসময় জমিতে গমের চাষ হলেও এখন তা অনেকটা কমে গেছে। তবে চলতি বছর অনুকূল আবহাওয়ায় রোগবালাই কম, তাই এবার গমের ফলনও ভালো। এবার ভালো, শেষের দিকে মনে হয় পাখির আক্রমণ হতে পারে। কাবারটা মোটামুটি খরচের টাকাটা চর এলাকায় ভালোই দেখা যাচ্ছে। সামনেবার আমরা আরো বৃদ্ধি করব। গম খেতে ইঁদুরের আক্রমণ, ব্লাস্ট রোগ, সেচ বিড়ম্বনা ও সময়মতো উন্নত জাতের বীজ কৃষকের হাতে না পৌঁছানোয় গম চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন চাষিরা। যে খরচ গমের হিসেবে গমের মধ্যে খুব একটা পত্তা হয় না, দাম কম, কিষেন খরচ বেশি, সার খরচ বেশি, হালকা সব খরচই বেশি, রোগবালাইও বেশি, যার জানে গমের আবাদটা তেমন মানুষ করতে চায় না। আর এন্দুর দুগনাগানা করলে সব দিক দিয়ে অত্যাচার বেশি, ভালো জাত পাওয়া যায় না ঠিক মতন। ভালো জাত হলে ভালো ফসলও ভালো হবে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান সহ গম চাষে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গম চাষ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। গম চাষ যাতে বৃদ্ধি পায় এই জন্য আমরা প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ সারও বিতরণ করেছি। আশা করি যে এবারে যে অনুকূল আবহাওয়া, এতে করে গমের ফলন ভালো হবে। গম আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সঠিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এমনটি প্রত্যাশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। আইন লঙ্ঘন করে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ, ভুসি, টায়ার ও পোশাক কারখানার বিভিন্ন বর্জ্য। বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল ফসল। হুমকিতে থাকা প্রতিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি ভুক্তভোগীদের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এ যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। চারদিকে ফসলি জমি, ফলের বাগান, আর মাঝখানে জ্বলছে ইটের ভাটা। লোকালয় কিংবা ফসলি জমিতে ইটভাটা নির্মাণে আইনি নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করেই চলছে চাঁদপুর জেলার 91টি ইটভাটা। এর মধ্যে অর্ধেকের বেশি ভাটারই নেই অনুমোদন। কাঠ আর গার্মেন্টসের বর্জ্য এসব ইটভাটার অন্যতম জ্বালানি। ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এদেরকে বলতেছি হেরা সরাইতে বললে জগা করে, হুমকি দেয়, এই করবে এই করবে। গাছ গাড়াইলে কোনো ফল ফলাদি ধরে না, কোনো কিছু হয় না, সব নষ্ট হয়ে যাইতেছে। এমন বেরি ফুলের ধুমায় এবং বর্তমান ফল ফাঁকা যত আয়োজন আছে সব কিছু নষ্ট হতে আছে। খাইতে গেলে খাওয়ার মধ্যে বালি হয়। ভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও তারা কিন্তু আমাদের এই ব্রিক ফিল্ডটা বন্ধ করতেছে না, যেহেতু এই এলাকার পরিবেশ ধ্বংস হচ্ছে, শিক্ষার্থীদের পরিবেশ ধ্বংস হচ্ছে। তবে অবৈধ ইটভাটা বন্ধে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেভার দিয়ে মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এবং
ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষি জমির টপ সয়েল ব্যবহার রোধ সহ প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে কার্যকরী পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের রপ্তানিতে নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি দর কষাকষির আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি। বাংলাদেশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এ ধরনের শুল্ক আরোপের কারণে উন্নয়নের পথ কঠিন হবে। তবে নতুন এই শুল্ক নীতি নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে যথাযথ বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের জন্য ৫০% বেশি শুল্ক নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান জানান তারা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত, আহত কমপক্ষে ৪০। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রোববার রাত ১টার দিকে এই দুর্ঘটনায় একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে পানির মধ্যে উল্টে যায়। এতে ৩ জনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ঘোড়াপাখিয়া গ্রামে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে পিরোজপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। সে সময় ট্রাকটিকে পেছন দিক থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এক্সিকিউটিভ MBA এর শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিসির বাসভবনের সামনে সমাবেশের জন্য সমবেত হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে আকিজ গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সাভারের আমিনবাজার ও ধামরাইয়ে আলাদা কর্মসূচিতে আকিজ ভেঞ্জার ও মোজো ফ্যাক্টরির কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। এই সময় গাজায় মানবিক সংকট সমাধানে শান্তির পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী পদক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা। সংবাদে এরই সঙ্গে আমরা নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে: ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ ও অলিম্পিক আসরে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, নাইকি পুমার শেয়ার বাজারে দরপতন। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। বগুড়ায় হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। খোলা মাঠে ভাসমান স্কুল করে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিশুদের পাঠদান করছে এই তরুণ তরুণীরা। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের চাঁদায় পরিচালিত হয় শিক্ষা, শিশুদের বিনোদন ও কারিগরি শিক্ষা কার্যক্রম। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে 2014 সালে বগুড়ার পৌর পার্কে খোলা আকাশের নিচে প্রথম কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারি পরিবার। এরপর ভিন্ন দৃষ্টি সহ আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ শুরু করে। স্কুল দুটির পাঠদানে জড়িতরা মনে করেন শিশুরা বেড়ে উঠুক আলো এবং সৎ মানুষ হিসেবে।
আমাদের মূল কাজ মূলত প্রত্যেক শিশুকে স্কুলমুখী করা, কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। আমাদের আলো দেশের স্কুলের লক্ষ্য এই বাচ্চাদের জীবনমানের উন্নয়ন করা। এই বাচ্চা বলতে আমাদের এখানে যে বাচ্চাদের পড়ায় এরা সবাই সুবিধা বঞ্চিত বাচ্চা। সমাজ পরিবর্তনের জন্য শিশুদের প্রাতিষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার শিক্ষিত করার চেষ্টা করছেন এই তরুণ স্বেচ্ছাসেবক। শিক্ষায় পারে যে একটা সমাজের স্থায়ী পরিবর্তন করতে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আর কি পাঠদান কর্মসূচি চালু করি। আমাদের এখান থেকে শিক্ষাদান নিয়ে পাঠশালায় স্কুলে পড়ে। আর এই শিক্ষা কার্যক্রমে খুশি শিশু শিক্ষার্থীরা। এখানে লোকজনরা খুব ভালো, এই জন্য আমি এখানে পড়াশোনা করছি। আমি পড়াশোনা করে অনেক ভালো কিছু একটু হতে চাই। অভিভাবকরা বলছেন ভাসমান স্কুল দুটি স্বল্প আয়ে মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। স্যার খুব ভালো, অনেক সহযোগিতা করে, বাচ্চাদের ডেকে নিয়ে এসে পড়াশোনা করায়। আমার দুটো ছেলে মেয়ে এই জায়গায় থেকে 5 পাস করে গেছে। সব রকম সুবিধা এখানে পাওয়া যায়। আমার মেয়েকে নিয়ে স্বপ্ন আমি তাকে এক নার্স বানাবো। কর্মমুখী শিক্ষা এবং শিশুদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনে অল্প পুঁজিতে ব্যবসা সহযোগিতাও করছে সংগঠনগুলো। শিশুদের সহযোগিতার জন্য শিগগিরই স্কুলগুলোতে শিক্ষা সুরক্ষার নিয়োজিত সমাজকর্মীদের পাঠানোর কথা জানালেন বগুড়া সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। আমরা অ্যাসেসমেন্ট করে যদি দেখি হ্যাঁ আমাদের তরফ থেকে এই সহযোগিতাগুলো আমরা করতে পারছি, আমরা সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা উদ্যোগ গ্রহণ। বগুড়ার মতো স্বেচ্ছাসেবী সংগঠনের এমন কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়লে সুশিক্ষায় বেড়ে উঠতে পারবে নিম্ন আয়ের পরিবারের শিশুরাও। আল মুকসিদ, চ্যানেল আই। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি, বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। চট্টগ্রামে 40 দেশের বিনিয়োগকারীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, বিনিয়োগ ও কর্মপরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। এবং সংস্কার ইস্যুতে নাগরিকদের মতামত নেবে ঐকমত্য কমিশন, মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।